নমস্কার। আজকে নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে আপনাদের সাথে এক্ষুনি এসে যাবেন ডক্টর শ্রেয়া ভট্টাচার্য। সো ওয়েলকাম ডক্টর শ্রেয়া ভট্টাচার্য। তো আজকে Thank you আপনারা so নিশ্চয়ই much for having me. আমাদের এই নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মটা একদম ঘরোয়া একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা খুব সাধারণ ইন্টারাকশন একটা করি যারা আমাদের ফলোয়ার তাদেরকে নিয়ে, এবং আমরা সাবজেক্টিভ আলোচনা করি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি। তো সেখানে আগে পরিচয় করিয়ে দিই আমাদের ডক্টর শ্রেয়া ভট্টাচার্যের সাথে, যিনি প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, এবং আহ, উনি আইভিএফ বিশেষজ্ঞ। উনি ইন্দিরা আইভিএফ ঠাকুরপুকুরের সাথে কর্মরত, সেন্টারের সাথে যুক্ত আছেন। তো আমরা অনেক কিছু ইনফরমেশন পাবো আজকে, যেখানে এই যে আইভিএফ মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন একটা টুল, যেখানে যে টুল ইউজ করে আজকে অনেক বাবা মায়ের মুখে অনেক হাসি ফুটে আসছে, যাদের সন্তান রকম কমপ্লেক্সিটি আছে, সেক্ষেত্রেও কিন্তু এই আইভিএফ বিশালভাবে এফেক্টিভ হয়েছে। তো যাই হোক, টেকনোলজিক্যাল কারণের জন্য ডক্টর শ্রেয়া ভট্টাচার্য বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, আবার নিয়ে এসে গেছেন। তো আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রথমেই আমি যে পয়েন্টটা আলোচনা করতে যাই, যেটা আমরা সাধারণত অনেকে জানতে মানে পারি না অনেক সময়, যে কি কি কারণ থাকতে পারে এই যে আমাদের ইনফার্টিলিটি বলা হয়, যে আমাদের যে ইনফার্টিলিটি যেটা আমাদের বাধা প্রাপ্ত করে, সন্তান কনসিভ করাতে মানে অনেক সময় বাধার সৃষ্টি হয়। তো সেই ইনফার্টিলিটি বা অনেকের হয়ই না, অনেক অনেক রকম কমপ্লেক্সিটি থাকে। তো সেইগুলোর কারণ হিসাবে আপনার মলিকুলার কারণ বলুন বা অন্যান্য কারণ বলুন, সেই কারণগুলোকে যদি একটু খুলে বলেন, সেটা সাধারণ মানুষের কাছে অনেকটা ক্লিয়ার হবে। হ্যাঁ, ইনফার্টিলিটির কারণগুলোকে আমরা মেনলি কিছু ব্রড হেডিংস এ ডিভাইড করে থাকি। দেখুন, মেনলি সেটা হচ্ছে আইদার মেল পার্টনার ইনফার্টিলিটি বা ফিমেল পার্টনার ইনফার্টিলিটি। কিছু কাপলসদের মধ্যে উভয়ের মধ্যে কিছু সমস্যা থেকে থাকে। আর লাস্টলি আনএক্সপ্লেনড, মানে এক্ষেত্রে সব রিপোর্ট নর্মাল থাকা সত্ত্বেও পেশেন্টরা কনসিভ করতে অসুবিধা ফেস করেন। তো এবার এক একটা ব্রড হেডিং কে আমরা এবার সাবডিভাইড করব। ফিমেল পার্টনার ইনফার্টিলিটিতে আমরা কিছু কিছু সাব হেডিংস এ ডিসকাস করছি প্রবলেমস গুলো। একটা হচ্ছে ওভেরিয়ান ফ্যাক্টর। ঠিক আছে, ওভেরিয়ান ফ্যাক্টর মধ্যে কি কি আসছে? আপনার পিসিওডি, পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম। যদি ওভারিতে কোনো স্ট্রাকচারাল ম্যালফরমেশন, কোনো সিস্ট থাকে, ধরুন চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস, এই ধরনের সমস্যা। বা প্রিমেচিওর ওভেরিয়ান ইনসাফিসিয়েন্সি, সময়ের আগে ডিম্বাণু কমে আসা। এইসব কারণে, এইসব ওভেরিয়ান কারণে ইনফার্টিলিটি হতে পারে। আরেকটা হেডিং হচ্ছে টিউবাল ফ্যাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে মহিলাদের ফেলোপিয়ান টিউবস যদি ব্লক থাকে, দুটো টিউবই যদি ব্লক থাকে, সেক্ষেত্রে ন্যাচারালি কনসিভ করা অসম্ভব হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমাদের আইভিএফ এর মানে আইভিএফ এর রাস্তা ধরতে হয় আর কি। এরপরে আসছে আপনার ইউট্রাইন ফ্যাক্টর। ইউট্রাইন ফ্যাক্টরকে আবার আমরা সাবডিভাইড করতে পারি দুটো ভাগে। ঠিক আছে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল ম্যালফরমেশনস, যার আন্ডারে পড়ছে আপনার কনজেনিটাল অথবা অ্যাকোয়ায়ার্ড। ঠিক আছে, ইউট্রাসে কি কি অসুবিধা হতে পারে? ইউট্রাস বাইকর্নুয়েট সেপ্টেট হতে পারে, মানে এটা জন্মগত সমস্যা, যেটাকে আমি বললাম কনজেনিটালের আন্ডারে ফেলবো। www.nchealthzone.com এ আপনাদের সকলকে জানাই স্বাগত। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তার দেখাতে পারেন। এছাড়াও অন্যান্য পরিষেবাগুলির সম্বন্ধে জানতে ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করুন। সেপ্টেড ইউট্রাস মানে ইউট্রাসের মাঝখানে একটি পর্দার মতো বস্তু থাকে, যার কারণে ভ্রূণটা বসতে পারছে না, বা ভ্রূণ বসলেও রেকারেন্ট মিসক্যারেজেস হয়ে যাচ্ছে। বাইকর্নুয়েট ইউট্রাস মানে ইউট্রাসটা দুভাগে বিভক্ত থাকছে, যার কারণে প্রেগন্যান্সি আসতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, অ্যাকোয়ার্ড এর মধ্যে মানে জন্মের পরে সেটা ডেভেলপ করেছে, যেমন ধরুন ফাইব্রয়েড বা পলিপ। এক্ষেত্রে কি হচ্ছে, এই স্ট্রাকচারাল প্রবলেমস এর জন্য আপনার এমব্রিওটা ওখানে ইমপ্লান্ট হতে অসুবিধা হচ্ছে। এইগুলো হচ্ছে আপনার ফিমেল পার্টনার ইনফার্টিলিটির কারণ, যে আপনার ওভেরিয়ান সমস্যা হতে পারে, টিউবাল ব্লক হতে পারে, বা আপনার ইউট্রাসে বা এন্ডোমেট্রিয়াম মানে ইউট্রাসের ভেতরের লাইনিং যেটাকে বলা হয়, সেইখানে কিছু অসুবিধা আছে। এই গেল ফিমেল পার্টনার। এবার আসা যাক মেল পার্টনারে। মেল পার্টনারের প্রথমেই ইনভেস্টিগেশন হয় সিমেন অ্যানালিসিস। তো সিমেন অ্যানালিসিস এর মধ্যে মেনলি চারটে প্যারামিটার দেখা হয়: স্পার্মের কাউন্ট, মোটিলিটি, মরফোলজি এবং ভাইটালিটি। এই চারটে প্যারামিটার মধ্যে যে কোনো একটিও যদি অ্যাবনর্মাল হয়, তো পেশেন্ট কনসিভ করতে সমস্যা হতে পারে।
WHO আপনার আমাদের গাইডলাইন্স অনুযায়ী যদি কাউন্ট 15 মিলিয়ন পার ml এর কম হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা অলিগোস্পার্মিয়া মানে অ্যাবনর্মাল বলবো, ঠিক আছে। তো যদি আপনার মাইল্ড অলিগোস্পার্মিয়া থাকে, মানে আপনার স্পার্ম কাউন্ট 10 থেকে 15 মিলিয়নের মধ্যে, তো সেক্ষেত্রে আমরা IUI বা কিছু ন্যাচারাল টেকনিক যেগুলো আছে প্রেগনেন্সি হওয়ার, সেগুলোতে আমরা যেতে পারি। যদি আপনার সিভিয়ার অলিগোস্পার্মিয়া থাকে, মানে কাউন্ট আপনার 10 মিলিয়নের কম, কিছু কিছু ক্ষেত্রে ইভেন 1 মিলিয়নের কম, সেক্ষেত্রে কিন্তু আমাদের IVF ছাড়া আর উপায় থাকে না। আর এছাড়াও কিছু ক্যাটাগরি মানে কিছু পেশেন্টরা আনএক্সপ্লেইনড ক্যাটাগরিতে পড়ে। এর মানে এই না যে আপনার ইনফার্টিলিটির কোনো কারণ নেই। এক্ষেত্রে কনভেনশনাল টেস্টে আপনার ইনফার্টিলিটির কারণ ধরা পড়ছে না। জেনারেলি এইসব ক্ষেত্রে মাইল্ড টু মডারেট এন্ডোমেট্রিওসিস বা অন্যান্য কোনো হরমোনাল সমস্যা থেকে থাকতে পারে, যেটা আপনার কনভেনশনাল টেস্টে ধরা পড়ছে না। সো দ্যাট উড বি লাইক যে আপনার ইনফার্টিলিটির কি কি কারণ হতে পারে। তো এর জন্য বেসিক্যালি খুব বেশি আপনাকে টেস্টে যেতে হবে না, খুব সিম্পল নন ইনভেসিভ টেস্টে আমরা আপনার ইনফার্টিলিটির কারণ ধরে ফেলতে পারি। আমরা জানলাম যে কি কি কারণ হতে পারে। এইবার আমরা জানবো যে কি কি অপশন আসতে পারে। এই যে আজকের টপিক ইনভিট্রো ফার্টিলাইজেশন, তাহলে আমরা বেসিক জিনিসটা আগে আমরা একটু বুঝে নিই, তারপর আপনারা কোশ্চেন করবেন। আপনাদের সমস্যা থাকলে আপনারা এখানে নিঃসংকোচে কোশ্চেন করতে পারেন। আমরা সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের নলেজকে আরো অনেক এনরিচ করবে এবং আপনাদের ডিসিশন নিতে অনেক সুবিধা হতে পারে। তো এক্ষেত্রে আমরা প্রথমে আমরা জানতে চাই যে বেসিক জিনিসটা সাধারণ মানুষের জন্য, একদম যারা নন মেডিকো, তাদের জন্য যদি এই ইনভিট্রো ফার্টিলাইজেশন ব্যাপারটা আপনি একটু বুঝিয়ে বলেন, ডক্টর ভট্টাচার্য। হ্যাঁ, ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটাকে সাধারণ মানুষ টেস্ট টিউব বেবি বলে থাকেন, খুব সহজ ভাষায় যদি বোঝাতে হয়, তো এক্ষেত্রে আমরা কি করি, আমরা মহিলার শরীরের ডিম্বাণুটা সার্জিক্যালি শরীর থেকে বার করে আনি। বাইরেই হাজবেন্ডের স্পার্ম নিয়ে সেটাকে ডিম্বাণুর ভেতরে ইনজেক্ট করা হয়। এইভাবে আমরা ভ্রূণটা কৃত্রিম ভাবে ল্যাবের ভেতর তৈরি করছি। যেটা নর্মালি মহিলার শরীরের ফেলোপিয়ান টিউবের ভেতর তৈরি হয়, সেটা আমরা কৃত্রিম ভাবে একটি ল্যাবে তৈরি করছি। এইভাবে আর্টিফিশিয়ালি ভ্রূণ তৈরি করে সেই ভ্রূণটি গর্ভাশয়ে ট্রান্সফার করা হয়। তো খুব সহজ ভাষায় এইটাই হচ্ছে IVF বা ইনভিট্রো ফার্টিলাইজেশন। যে জিনিসটা আপনার শরীরের ভেতরে হচ্ছে না, যেটা হচ্ছে ভ্রূণটা তৈরি হচ্ছে না, ফার্টিলাইজেশন হচ্ছে না, সেইটা আমরা আপনার শরীরের বাইরে করছি ইন অ্যান আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট। তার মানে যাদের ন্যাচারাল প্রেগনেন্সি আসতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে, তাদের ক্ষেত্রে এই অপশনটা আগামী দিনে একটা তাদের আশার আলো দেখাতে পারে, রাইট? তাহলে এক্ষেত্রে যে এলিজিবিলিটি, এক্ষেত্রে কি কোনো এলিজিবিলিটি আছে যে বয়স ভেদে বা কত মানে কোনো অন্য অন্য প্যারামিটারের রেসপেক্টে যে IVF এর যে কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা কি দেখেন যে যেটা বেটার হবে বা যেটা আপনার পার্সেন্টেজ অফ সাকসেসফুল অনেক বেটার হবে, সেই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। কারণ আমরা অনেক সময় আমাদের কাপল, বিভিন্ন যারা বিবাহিত কাপল, অনেক সময় কর্মক্ষেত্রে দেরি করে ফেলে সাকসেস পেতে, তারা ওয়েট করে, অনেক সময় এজ ডিফারেন্সটা অনেকটা এসে যায়। তো তখন তারা হয়তো ন্যাচারাল ওয়েতে অনেক সময় এটা সম্ভব হয় না বিভিন্ন রকম কারণে, শারীরবৃত্তীয় কারণে। তো সেক্ষেত্রে IVF একটা বিশাল বড় টুল। তাই আপনি যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা নিয়ে যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, দেখুন, IVF ইজ আ ভেরি সেফ ট্রিটমেন্ট। তো মানে ভয় পাওয়ার কিছুই নেই। তবে হ্যাঁ, ডেফিনেটলি ওভাম পিক আপ ইজ অ্যান অপারেশন। মানে যে কোনো অপারেশনের জন্য আপনি জানেন একটা অ্যানাস্থেসিয়া আপনাকে দেওয়া হচ্ছে। আর যখনই অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, তখন একটা অ্যানাস্থেটিক ফিটনেস জরুরি হয়, যেটাকে আমরা প্রি অ্যানাস্থেটিক চেক আপ বলে থাকি। তো সেইটা আপনার হবে, আর আপনার তার জন্য কিছু প্রিলিমিনারি ইনভেস্টিগেশনস করতে হয়, যেমন আপনার চেস্ট এক্সরে, ECG। আপনার যদি কোনো প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন থাকে, যেমন হাইপারটেনশন বা ডায়াবেটিস বা এনি আদার হার্ট প্রবলেম, এনি আদার আপনার নোন মেডিকেল কন্ডিশন যদি থেকে থাকে, সেক্ষেত্রে আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নেব। মানে সাপোজ আপনি হাইপারটেনসিভ আছেন, সেক্ষেত্রে আমরা একটা ইকোকার্ডিওগ্রাফি করে উইল সিক আ কার্ডিওলজিস্ট ওপিনিয়ন। একটা কার্ডিয়াক ফিটনেস আপনাকে নিতে হবে, নট জাস্ট ফর IVF, বাট একটা ফিটনেস আপনার প্রেগনেন্সির জন্য প্রয়োজন। তো যে আপনি এই বয়সে, সাপোজ অনেক পেশেন্টরা অনেক বেশি বয়সে, ধরুন ইভেন আফটার 40, ইভেন সামটাইমস আমরা অ্যাবাভ 50 পেশেন্টদেরও IVF করে থাকি। তো সেক্ষেত্রে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে পেশেন্টের আমরা জেনারেল ফিটনেসটা আগে অ্যাসেস করি, যে whether the patient is fit for pregnancy or not, or whether the patient is fit for anesthesia or not.
তো এই বেসিক প্রোটোকল গুলো মানা খুবই জরুরি। বাট হ্যাভিং সেড দ্যাট আইভিএফ ইজ আ ভেরি সেফ ট্রিটমেন্ট। আপনার এর মধ্যে খুব বেশি ইনভেসিভ কিছু হচ্ছে না, ইট ইজ জাস্ট আ স্মল সার্জারি, যার মাধ্যমে একটা ছুঁচের মাধ্যমে আমরা একটা ছুঁচ ফুটিয়ে আপনার ডিম্বাণুগুলো শরীর থেকে বার করে আনা হয়। কোথাও কাটাছেঁড়া হয় না, কোনো স্টিচেস বা সেলাই আপনার লাগছে না। একটা সামান্য অ্যাপেন্ডিক্সের অপারেশনের চেয়েও এটা নন ইনভেসিভ। কিন্তু হ্যাঁ, কিছু প্রিকশনস আমাদের মেনটেন করতে হবে, কিছু ইনভেস্টিগেশনস আপনার করাতে হবে, আপনার অ্যানাস্থেটিক ফিটনেস আর আপনার সার্জিক্যাল ফিটনেস থাকা দরকার। তো সেগুলো আপনি আপনার নিয়ারেস্ট যে আইভিএফ সেন্টারের একজন গাইনোকোলজিস্টকে আপনি কনসাল্ট করতে পারেন। আর আপনি আইভিএফ এর জন্য ফিট আছেন কিনা, আপনি প্রেগনেন্ট এই যেই আপনার বয়স সেই বয়সে আপনি প্রেগনেন্সির জন্য ফিট আছেন কিনা, সেইগুলো আপনাকে অ্যাসেস করতে হবে। খুব ভালো তথ্য আমরা পেলাম। তো এবার ঘটনা হচ্ছে আমরা আইভিএফ করলাম। লেট আস সাপোজ কোনো একজন কাপল আইভিএফ করলো। তাহলে আমরা সবসময় ভাবি চান্স, লাইক কতটা চান্সেস থাকে সাকসেসফুল একটা প্রেগনেন্সি পেতে থ্রু আইভিএফ। তো সেটা কতটা চান্স থাকে সেটা ফেল করতে পারে কিনা, বা রিপিটেশন করার প্রয়োজন হয় কিনা, এবং সেটা তখন কস্টটা মানে কস্টটা তো অনেক বেড়ে যায় যদি একটা প্রসিডিওর ফেল করে, আবার দ্বিতীয় প্রসিডিওর করা হলো, তো সেগুলো তখন কস্ট অ্যাড আপ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে ম্যানেজমেন্ট করছেন বা এর কতটা সাকসেস রেট সেই সম্বন্ধে যদি একটু আলোকপাত করেন ডক্টর হ্যাঁ, ভট্টাচার্য। সব পেশেন্টদেরই এটা খুবই কমন কোয়েরি যে আপনার আইভিএফ এর সাকসেস রেট কিরকম আছে, যে আমি তো আইভিএফ করালাম, হোয়াট ইজ দ্য মানে টেক হোম বেবি রেট, মানে আপনার লাইভ বার্থ রেট কিরকম থাকছে। তো দেখুন, সাকসেস রেট উইল ভেরি ডিপেন্ডিং আপন দ্য পেশেন্ট, যে আপনার ওভেরিয়ান রিজার্ভ কিরম আছে, আপনার হাজবেন্ডের সিমেন প্যারামিটার্স কিরম আছে, আর আপনার ইউট্রাস কিরম আছে, অ্যান্ড अगेन মোস্ট ইম্পর্টেন্টলি এজ। দ্য ইয়াঙ্গার দ্য পেশেন্ট ইজ, আপনার সাকসেস রেট তত বেশি থাকে। যত এজ বাড়বে আইভিএফ এর সাকসেস রেট আস্তে আস্তে কমে আসে। বাট হ্যাভিং সেড দ্যাট এভরি পেশেন্ট ইজ ডিফারেন্ট, এভরি হিউম্যান বডি ইজ ডিফারেন্ট। তো আপনার সাকসেস রেট কি আছে সেটা আপনার ইনভেস্টিগেশনস হলে তবে তার বেসিসে, ইনভেস্টিগেশনস মানে আপনার ওভেরিয়ান রিজার্ভ, আপনার শরীরে ডিম্বাণুর সংখ্যা কিরকম আছে, দ্যাট প্লেজ আ হিউজ মানে ইট ইজ আ হিউজ ক্রাইটেরিয়া উইচ ডিটারমাইন্স ইয়োর সাকসেস রেট। তো সেই জন্য আপনি আগে ইনভেস্টিগেশনস গুলো করান, আর তার বেসিসে আপনার ডক্টর আপনাকে বলে দিতে পারে যে আপনার কোন প্রোটোকলে গেলে। অনেক সময় থাকে কি ওভেরিয়ান রিজার্ভ ভীষণ কমে গেছে, সেক্ষেত্রে নিজের ডিম্বাণু দিয়ে প্রেগনেন্ট হওয়ার চান্সেস খুবই কম থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে যদি পেশেন্ট উইলিং হয় আমরা ডোনার সাইকেলসে যাই। তো ডোনার উসাইড দিয়ে মানে ডোনার ডিম্বাণু দিয়ে আমরা আইভিএফ করে থাকি। সেক্ষেত্রে আপনার সাকসেস রেট বেড়ে যায়। যেসব মহিলাদের ওভেরিয়ান রিজার্ভ ভীষণ কম, সেক্ষেত্রে ডোনার সাইকেলে গেলে তাদের সাকসেস রেট বেড়ে যায়। সেলফ সাইকেলেও চেষ্টা করাই যেতে পারে, সেটা পেশেন্ট প্রেফারেন্স অনুযায়ী ডিফার করবে। কিন্তু হ্যাঁ, যদি ওভেরিয়ান রিজার্ভ কম হয়, যদি তার সাথে মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি কম্বাইন থাকে, বা আপনার ধরুন থিন এন্ডোমেট্রিয়াম আছে, সেক্ষেত্রে সাকসেস রেট কিন্তু কম হতে পারে। তো অ্যাকর্ডিংলি যে কোনো ইনফার্টিলিটি সেন্টার্সে আমাদের কিছু প্যাকেজেস আছে, যেসব পেশেন্টদের আমরা সাসপেক্ট করি যে তাদের ফেলিয়ার রেট উইল বি হায়ার, তাদেরকে আমরা মেবি 2 সাইকেল বা 3 সাইকেল প্যাকেজ নিতে বলি। এতে তাদের পার সাইকেল কস্ট কম হয়। তো সেক্ষেত্রে যদি সে একবারে কনসিভ নাও করে, সেক্ষেত্রে তার টোটাল কস্ট অফ ট্রিটমেন্ট would be in a reasonable amount, তার মানে প্রত্যেক সাইকেলে মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড হচ্ছে না সেক্ষেত্রে। এছাড়া আরো আছে, যদি সাপোজ আপনি একবার স্টিমুলেশন করলেন, দেখুন আইভিএফ এর কিছু কিছু পার্ট আছে। দ্য ফার্স্ট পার্ট ইজ কন্ট্রোলড ওভেরিয়ান হাইপার স্টিমুলেশন। এর মধ্যে আপনাকে ইনজেকশনস দেওয়া হবে, আপনার ওভারিতে ফলিকল গুলোকে গ্রো করানো হবে, আর একটি অপারেশনের মাধ্যমে সেগুলোকে বার করে আনা হবে। এর সাথে জেনারেলি আমরা ইক্সি করে থাকি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এইভাবে এক একটি ডিম্বাণুর ভেতর এক একটি স্পার্মকে ইনজেক্ট করে আমরা এমব্রিওটা তৈরি করি। সাপোজ আপনার একবার স্টিমুলেশনে আপনার 4-5 এমব্রিও তৈরি হয়ে যাচ্ছে, তো আপনি যদি প্রত্যেক বার একটা করে এমব্রিও ট্রান্সফার করেন বা ইভেন দুটো করেও এমব্রিও ট্রান্সফার করেন, আপনার কাছে রিজার্ভে আরো 2-3টে এমব্রিও থাকছে। তো সেক্ষেত্রে আপনার পরের বার যদি আপনার বাই চান্স ফেলও করলো, ফার্স্ট এমব্রিও ট্রান্সফারে আপনি প্রেগনেন্ট হলেন না,
সেক্ষেত্রে নেক্সট সাইকেলে যখন আপনি ট্রান্সফার করছেন আপনার আর স্টিমুলেশনের কস্ট লাগছে না, বিকজ আপনার কাছে অলরেডি রেডিমেড এমব্রিও আছে। তো এক্ষেত্রেও আপনার পার সাইকেল কস্টটা কিন্তু সাবসিকুয়েন্টলি কমে আসছে। তো আপনি আপনার গাইনোকোলজিস্ট বা আইভিএফ স্পেশালিস্ট যার সাথেই আপনি ডিসকাস করছেন এই সব অপশনস গুলো ইন ডিটেল ডিসকাস করুন। আর এখন অনেক আপনার ফাইন্যান্সিয়াল অপশনসও খুলে গেছে, মানে আপনার এখানে বেশিরভাগ আইভিএফ সেন্টার্সে আপনি জিরো ইন্টারেস্ট লোন বা ইএমআই সিস্টেমেও আপনি যেতে পারেন। ঠিক আছে, তো দের আর প্লেন্টি অফ অপশনস। জাস্ট গো টু ইউর নিয়ারেস্ট আইভিএফ সেন্টার আর কথা বলুন আপনার ডক্টরের সাথে, আপনার যা যা ডাউট আছে বি ইট ফাইন্যান্সিয়াল বি ইট ক্লিনিক্যাল আপনি ডিসকাস করুন। দ্যাটস এ গ্রেট সাজেশনস বেসিক্যালি। তো যাই হোক, আশা এটুকুনি বলতে পারি যে আমরা সকলে আশা করি। তো এখন কিন্তু বিজ্ঞানের দৌলতে, মেডিকেল টেকনোলজির দৌলতে আজকে কিন্তু আমাদের কাছে অনেকটা এই অধরা কিছু স্বপ্ন কিন্তু আজকে আমাদের হাতের মধ্যে এসে গেছে। সো দ্যাটস ওয়াই আমরা আপনার নিকটবর্তী আইভিএফ সেন্টার অবশ্যই স্পেশালিস্ট কোনো ডক্টর যারা বিশেষজ্ঞ তাদের সাথে পরামর্শ করবেন, আপনাদের কোশ্চেন থাকলে জানাবেন। দ্যাটস এ গ্রেট সাজেশনস। সো এইভাবে কিন্তু আমরা একটা এক শ্রেণীর মানুষ যারা এই সাফার করছেন তারা কিন্তু তাদের মুখে হাসি ফুটতে পারে। তো যাই হোক, আজকের আলোচনা কিন্তু আপনাদের জন্যই। আপনারা প্রশ্ন করতে পারেন, প্রশ্ন আমরা নেব। তার আগে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো আমার মাথায় এসেছে, আমি যেমন আমাদের বর্তমানে মেডিকেল টেকনোলজিস্টের বিভিন্ন ধরনের যে জেনেটিক ডিসঅর্ডার, আমরা এই টেকনোলজি ইউজ করে আমরা কিভাবে এলিমিনেট করতে পারবো জেনেটিক ডিসঅর্ডার। তো এইগুলো একটু লিটল বিট ডিফারেন্ট। আমাদের স্ক্রিনিং করতে হয় যে কোন ধরনের জেনেটিক ডিসঅর্ডার রয়েছে, এই সেইগুলোকে স্ক্রিনিং প্রথমে করতে হয়, তারপর সেগুলোকে মানে বাদ দিতে হয়। তো দেয়ার ইজ এ লট অফ ডিফারেন্ট কাইন্ড অফ টেকনোলজিস রাইট নাও। সো সেইগুলো কিভাবে আপনারা কি করছেন, মানে বা যদি করেন তাহলে সেগুলো কিভাবে আপনারা এটাকে দেখছেন যে এটা কতটা মানে মানুষ গ্রহণ করছে, বা এর টোটাল মানে একটা ওভারভিউ যদি বলেন যে হাউ টু ম্যানিপুলেট দ্য জেনেটিক ডিসঅর্ডার ইন দ্য প্রসেস অফ ইন ভিট্রো ফার্টিলাইজেশন। রাইট, দেখুন আইভিএফ ইজ নট আ নিউ ফর্ম অফ ট্রিটমেন্ট। আইভিএফ প্রথমবার লন্ডনে হয়েছিল মোস্ট লাইকলি 1978 লুইস ব্রাউন ওয়াজ বর্ন। ঠিক আছে, তো এখন দেখুন 2021, মানে ওভার 40 ইয়ার্স হয়ে গেছে। 40 ইয়ার্স ধরে এই টেকনোলজি হয়ে আসছে, অ্যান্ড উইথ টাইম এটার মধ্যে আরো অনেক অ্যাডভান্সমেন্ট অ্যাড হয়েছে, যেটা ডক্টর বিশ্বরূপ বললেন যে নাও মানে জেনেটিক ডিসঅর্ডারস এর ব্যাপারটা। দেখুন, যেটা আমাদের আইভিএফ এর একটা অ্যাডভান্টেজ বলতে পারেন যে আইভিএফ এ এমব্রিওটা শরীরের বাইরে তৈরি হচ্ছে। তো উই হ্যাভ দ্য অপশন অফ টেস্টিং দ্য এমব্রিও অ্যান্ড নট দ্য ফিটাস। আমরা এমব্রিওর বায়োপসি করে দেখতে পারি কি তার মধ্যে কোনো জেনেটিক সমস্যা আছে কিনা, যেই অপশনটা আমাদের ন্যাচারাল কনসেপশনে কিন্তু থাকছে না। ন্যাচারাল কনসেপশনে আপনার প্রেগনেন্ট আপনি হলেন, তারপরে আপনার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বা অন্য কোনো ইনভেসিভ টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে বাচ্চার মধ্যে কোনো জেনেটিক ডিসঅর্ডার থাকার সম্ভাবনা আছে কিনা। কিন্তু আইভিএফ এ যেহেতু আমরা এমব্রিওটাকে হাতে পাচ্ছি, উই হ্যাভ অ্যান এক্সট্রা অ্যাডিশনাল টেস্ট which is known as পিজিটি, প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং। এক্ষেত্রে আমরা এমব্রিওটা ইউট্রাসে ট্রান্সফার করার আগেই সেটার কিছু সেলস নিয়ে আমরা তার টেস্ট করে দেখতে পারি। এগুলোর অনেক টাইপ আছে। একটা হচ্ছে পিজিটিএ, মানে প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং ফর অ্যানিউপ্লয়েডিস। এ স্ট্যান্ডস ফর অ্যানিউপ্লয়েডি। তার মোস্ট কমন অ্যানিউপ্লয়েডিস হচ্ছে আপনার ট্রাইসোমি 21, যেটাকে আমরা ডাউন সিনড্রোম বলে জেনে থাকি। ডাউন সিনড্রোম ইজ দ্য মোস্ট কমন জেনেটিক কজ অফ মেন্টাল রিটার্ডেশন। বাচ্চার মধ্যে মেন্টাল রিটার্ডেশন আছে কিনা সেটা টেস্ট করার এটা খুব ভালো উপায়, স্পেশালি যদি ম্যাটারনাল এজ, মহিলার বয়স 35-এর ওপর হয়, তাহলে প্রেগনেন্সি সেটা ন্যাচারাল হোক কি আইভিএফ হোক, তার মধ্যে ডাউন সিনড্রোম থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে পিজিটিএ ইজ আ ভেরি গুড অপশন। আপনি প্রেগনেন্সি নেওয়ার আগেই টেস্ট করে দেখতে পারেন যে আপনার এমব্রিওর মধ্যে ট্রাইসোমি 21 বা এর সাথে তারও কমন অ্যানোমালি ট্রাইসোমিস যেগুলো আছে, যেমন ট্রাইসোমি 13, পাটাও সিনড্রোম, ট্রাইসোমি 18, এডওয়ার্ড সিনড্রোম, এইগুলোকে আপনি রুল আউট করে নিতে পারেন।
এছাড়া যদি আপনাদের মানে আপনি এবং আপনার পার্টনারের কোনো নোন জেনেটিক অ্যাবনর্মালিটিস আছে, মানে কোনো ইনভার্সন বা কোনো ডিলিশন বা কোনো আপনার ট্রান্সলোকেশন, এগুলো হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, যেগুলো যদি আপনারা মানে হাজবেন্ড ওয়াইফ ক্যারিওটাইপিং করে থাকেন, সেক্ষেত্রে এগুলো ধরা পড়তে পারে। জেনারেলি এই ধরনের টেস্ট রেকারেন্ট মিসক্যারেজের ক্ষেত্রে করা হয়, বা আপনার ধরুন রেকারেন্ট আইভিএফ ফেলিয়ার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার জেনেটিক ইনভেস্টিগেশন করা হয়। হাজবেন্ড ওয়াইফের ক্যারিওটাইপিং মানে আপনার টোটাল ক্রোমোজোমস গুলো এভালুয়েট করা হচ্ছে। তো ওর মধ্যে যদি কোনো সমস্যা থাকা হয়, সেই পার্টিকুলার সমস্যা, সেই পার্টিকুলার ট্রান্সলোকেশন বা ইনভার্সন দেখার জন্য আপনি পিজিটি এসআর করতে পারেন। পিজিটি এসআর মানে কোনো স্ট্রাকচারাল রিঅ্যারেঞ্জমেন্ট আছে কিনা। কিন্তু সেটার জন্য আমাদের জানতে হবে যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি যেটা আপনার শরীরে আছে। তার জন্য হাজবেন্ড এবং ওয়াইফের ক্যারিওটাইপিং করাটা জরুরি। এছাড়া আমরা মোনোজেনিক ডিসঅর্ডার মানে সিঙ্গেল জিন ডিফেক্ট, যেরকম ফর এক্সাম্পল আপনার থ্যালাসিমিয়া বা আপনার সিস্টিক ফাইব্রোসিস, এরকম কিছু আনইউজুয়াল অসুখও আমরা পিজিটি এর মাধ্যমে পিক আপ করতে পারি, সেটাকে বলা হয় পিজিটিএম। ধরুন আপনার ফ্যামিলিতে কোনো নোন এরকম আনকমন জেনেটিক ডিসঅর্ডার আছে, যেমন আমাদের একটি পেশেন্ট ছিল যার স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি ক্যারিয়ার ছিলেন, তারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই তারা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফির ক্যারিয়ার, এবং তার ফার্স্ট বেবি ওয়াজ বর্ন উইথ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি, এবার তারা সেকেন্ড প্রেগন্যান্সি প্ল্যান করছিলেন। ইন সাচ কেসেস আমরা এই ক্ষেত্রে পিজিটিএম এ আমরা যাইনি, কারণ উই ওয়েন্ট ফর আ ডোনার সাইকেল, আর আমরা ডোনারকে স্ক্রিন করেছিলাম ফর স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি। বাট যদি ধরুন একটা পার্টনার ক্যারিয়ার হয়, তো ইন সাচ কেসেস বা ইন কেস অফ থ্যালাসিমিয়া, এইসব কেসেসে আমরা কিন্তু পিজিটিএম এ যেতে পারি। তো ইয়েস, জেনেটিক যেটা ম্যানিপুলেশন আপনি বলছেন, হ্যাঁ, ডায়াগনোসিস ইজ পসিবল ইভেন বিফোর দ্য প্রেগন্যান্সি। যেটা নর্মাল কেসেসে আমরা যদি ডায়াগনোস করেও ফেলি বাই অ্যামনিওসেন্টেসিস বা কোরিয়নিক ভিলেজ স্যাম্পলিং, দ্য অনলি অপশন লেফট অ্যাট দ্যাট পয়েন্ট হচ্ছে আপনার টার্মিনেটিং দ্য প্রেগন্যান্সি। এখন সেটা পেশেন্টের পক্ষে একটা খুব বড় সাইকোলজিক্যাল সেটব্যাক, যে ইভেন আফটার শি হ্যাজ কনসিভড কিছু মাস পরে যদি তাকে সেটা অ্যাবর্ট করতে হয়, তো সেক্ষেত্রে এটা মেন্টালি খুব ট্রমাটিক হতে পারে। কিন্তু আইভিএফ এর ক্ষেত্রে আমরা এমব্রিওরই বায়োপসি করে দেখে নেবো। সাপোজ আপনার 3টে এমব্রিও আছে, 3টের আমরা পিজিটি এ করলাম, আর তার মধ্যে দুটো আপনার ইউপ্লয়েড বেরোলো আর একটি আপনার যার মধ্যে আমরা ট্রাইসোমি 21 বা কোনো আমরা অ্যানিপ্লয়েডই পেয়ে গেলাম, তো সেক্ষেত্রে আমরা ওই এমব্রিওটা ডিসকার্ড করে দেবো, আর আপনার ইউপ্লয়েড এমব্রিও গুলো আমরা ট্রান্সফার করবো। তো দ্যাট ইজ মাচ মোর কনভিনিয়েন্ট ফর দ্য পেশেন্ট অ্যান্ড মাচ মোর স্যাটিসফাইং, যে আমরা আউটকামটা বেটার পেতে পারি এই ক্ষেত্রে। সো অনেক সময় একাধিক বেসিক্যালি ফার্টিলাইজ এগ ইমপ্ল্যান্ট করা হয়, রাইট? একাধিক। তো সেক্ষেত্রে অনেক সময় একের অধিক আমাদের প্রেগনেন্সি আসতে পারে, আমাদের ডেভেলপড হতে পারে, ভ্রূণ ডেভেলপড হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা মানে কতগুলো ম্যাক্সিমাম ভাবেন, এবং সেটার রিস্ক ফ্যাক্টরই বা কতটা যদি বেশি হয়ে যায়, সেখানটা কতটা মানে সফট টেকনোলজি ইউজ করে ব্যাপারটাকে ইমপ্ল্যান্ট করেন, সেই ব্যাপারটা যদি একটু বলেন। কারণ ওইখানে অনেক মানুষের কাছে কিছু কোশ্চেন থাকতে পারে যে এতগুলো মানে এগ দেওয়া হচ্ছে, ইমপ্ল্যান্টেড লাইক ফার্টিলাইজ এগ ইমপ্ল্যান্ট করা হচ্ছে, তাহলে কতগুলো মানে ব্যাপারটা হচ্ছে যে ডেভেলপ হতে পারে, ভ্রূণ ডেভেলপ হতে পারে, রাইট? তো সেক্ষেত্রে যদি আপনি একটু বলেন। রাইট, এখন দেখুন ধীরে ধীরে আমরা আস্তে আস্তে ইলেকটিভ সিঙ্গেল এমব্রিও ট্রান্সফারের দিকে এগোচ্ছি। মানে যদি পেশেন্ট উইলিং হয়, আমরা আফটার পিজিটিএ আমরা একটাই ইউপ্লয়েড এমব্রিও ট্রান্সফার করা প্রেফার করি, ঠিক আছে? বাট এর মধ্যে এখন কিছু কিছু অবস্ট্যাকলস আছে, বিকজ ইন্ডিয়া ইজ স্টিল ডেভেলপিং ইকোনমি। তো সেক্ষেত্রে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টটাকেও মাথায় রাখতে হবে, কারণ যতই আমরা এর মধ্যে ইনভেস্টিগেশন বাড়াতে থাকবো, বিট পিজিটিএ, সেক্ষেত্রে আপনার কস্ট অফ ট্রিটমেন্টটা বেড়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিপিং দ্যাট ইন মাইন্ড আমরা কখনো কখনো দুটো ব্লাস্টোসিস্ট ট্রান্সফার করে থাকি, ঠিক আছে? মানে ইট ইজ আ ক্যালকুলেটেড রিস্ক, কারণ জেনারেলি যদি একটা হেলদি ইউট্রাস হয়, সেক্ষেত্রে টুইন প্রেগনেন্সিজ ইট ক্যান টলারেট। তো সেক্ষেত্রে আমরা দুটো এমব্রিও এইভাবে ট্রান্সফার করি। ইন কেস ওয়ান এমব্রিও ডাজ নট ইমপ্লান্ট, তাহলে দুটো ট্রান্সফার করলে অ্যাটলিস্ট একটা তো ইমপ্লান্ট করে যাবে। তো চান্সেসটা অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, পার সাইকেল চান্সেস বাড়ে, কিন্তু কিউমুলেটিভ যদি দেখি না, তো টোটাল সাকসেস রেট কিন্তু ইভেন একটা ট্রান্সফার করলেও হতো। মানে একটা পেশেন্টে যদি দুটো এমব্রিও থাকে, আমি ফার্স্ট সাইকেলে একটা ট্রান্সফার করলাম,
সাপোজ ইট ডাজন্ট ওয়ার্ক আউট, আমরা সেকেন্ড সাইকেলে আরেকটা ট্রান্সফার করলাম। তো এই দুটো সাইকেল মিলিয়ে যে সাকসেস রেটটা হচ্ছে, কিউমুলেটিভ সাকসেস রেট, দ্যাট ইজ ইকুয়াল টু আ সিঙ্গেল সাইকেল ওয়্যার উই আর ট্রান্সফারিং 2 এমব্রিওস। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে, সমস্যাটা হচ্ছে যে ট্রান্সফারের পর আমাদের অনেক মেডিসিনস চলছে। তো যখনই একটা সাইকেল ফেল করে আবার আমরা একটা সাবসিকুয়েন্ট সাইকেলে যাচ্ছি, কস্ট অফ ট্রিটমেন্ট ইনক্রিজ করছে। তো বেড়ে সেক্ষেত্রে যাচ্ছে অনেক সময় এক্স্যাক্টলি। পেশেন্টরাই ভলেন্টিয়ার করে যে না ম্যাডাম, আমরা একবারে দুটো এমব্রিও ট্রান্সফার করতে চাই, আমার পজিটিভ চাই, যেভাবেই হোক আমার পজিটিভ চাই। তো ইন সাচ কেসেস আমরা এখনো দুটো এমব্রিও, দুটো ব্লাস্টোসিস্ট ট্রান্সফার করছি। আগে যখন আমরা ব্লাস্টোসিস্ট কালচার করতে পারতাম না, এখন ব্লাস্টোসিস্ট কালচার হচ্ছে একটা এমব্রিওকে টিল দ্য স্টেজ অফ ব্লাস্টোসিস্ট আমরা শরীরের বাইরে ইনকিউবেটরে গ্রো করছি। এখন অবধি ব্লাস্টোসিস্ট ইজ এ লাস্ট স্টেজ, যে স্টেজ অবধি আমরা এমব্রিওকে শরীরের বাইরে বড় করতে পারি। এরপরে আমাদের এমব্রিও ট্রান্সফার করতে হবে, অথবা ওটাকে আমরা ফ্রিজ করে রেখে দিতে পারি, তখন ওটা ওই স্টেজেই অ্যারেস্টেড হয়ে রয়ে যাবে। তো আগে যখন আমাদের কাছে ব্লাস্টোসিস্ট কালচারের পদ্ধতি জানা ছিল না, সেই রকম কালচার মিডিয়া ছিল না, পেশেন্টরা ইভেন আজকালও এখন অনেক কিছু জায়গায় যারা ব্লাস্টোসিস্ট কালচার করতে পারেন না, তারা 8 সেল এমব্রিও বা ইভেন ক্লিভেজ স্টেজ এমব্রিও, মানে জাস্ট 2 সেল যে এমব্রিও গুলো হয় সেই এমব্রিও ট্রান্সফার করেন। তো এই এমব্রিও গুলোর ইমপ্লান্টেশন রেট আরো কম। তো সেক্ষেত্রে 3টে 4টেও অনেকে করে থাকেন। তো আপনারা শুনে থাকবেন আগেকার দিনে ইভেন ট্রিপলেটস বা কোয়াড্রুপ্লেটসও হয়ে যাচ্ছিল। তো তার ইনসিডেন্স এখন আস্তে আস্তে কমে গেছে, বিকজ আমরা পার সাইকেল সাকসেস রেটটা বাড়াতে মানে সাকসেসফুল হয়েছি, কারণ আমরা ব্লাস্টোসিস স্টেজ অব্দি গ্রো করছি। ব্লাস্টের ইমপ্লান্টেশন রেট ইজ মাচ হায়ার। তো এক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম দুটো এমব্রিও ট্রান্সফার করে থাকি, অ্যান্ড আফটার কেয়ারফুল কাউন্সিলিং পেশেন্ট যদি উইলিং হয়, উই আর স্লোলি মুভিং টুয়ার্ডস ইলেকটিভ সিঙ্গেল এমব্রিও ট্রান্সফার। বাট হ্যাঁ, পেশেন্টকে এগ্রি করতে হবে যে হ্যাঁ, এতে ওর পার সাইকেল মানে সাকসেস রেটটা কিন্তু কম হচ্ছে। বাট কিউমুলেটিভলি, মানে যদি তার 3টে এমব্রিও থাকে, আমি যদি 3বার সাইকেল ক্যালকুলেট করি, তো ওভারঅল কিউমুলেটিভ সাকসেস রেট উইল রিমেইন দ্য সেম। গ্রেট। তো আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু জানতে পারলাম আপনার কাছ থেকে। আশা করি এই ইনফরমেশন গুলো আগামী দিনে আমরা তো ইউটিউব করেও রাখবো, যাতে করে বহু মানুষ কিন্তু আগামী দিনে উপকৃত হবে। সো দ্যাটস এ গ্রেট ইনফরমেশনস। সো আমরা এই প্রোগ্রামটা একদম শেষের দিকে। আমরা অনেক ইনফরমেশন পেলাম, যে ইনফরমেশন গুলো আপনাদের কিছু বেসিক কোশ্চেন যে থাকতে পারে সেগুলো সমাধান অলরেডি করে দেবে। আর অ্যাডিশনালি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। তো আপনার এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, প্রশ্ন করতেই পারেন। তো যাই হোক, তাহলে ওভারঅল তাহলে আপনি যদি আজকে এই সামারাইজ করেন যে আজকের আলোচনাটা, যে ইনভিট্রো ফার্টিলাইজেশন নিয়ে, একদম আমরা প্রোগ্রাম শেষের দিকে, তাই আমরা এই ওভারঅল একটা সামারি যদি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, যে ইনভিট্রো ফার্টিলাইজেশন অ্যাজ এ ওভারঅল একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে আপনি একটু ব্যাখ্যা করুন সাধারণ মানুষের মধ্যে। দেখুন, আইভিএফ ইজ ডেফিনেটলি আ ব্লেসিং ফর ইনফার্টাইল কাপলস। যখন আইভিএফ ছিল না, আমরা অনেক ইনফার্টাইল কাপলসকেই ট্রিট করতে পারতাম না। ধরুন যাদের টিউবাল ব্লক আছে, বা আপনার ওভেরিয়ান রিজার্ভ খুব বেশি কমে গেছে, বা সিভিয়ার মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি, সেক্ষেত্রে কিন্তু কনসিভ করার কোনো উপায় আমাদের হাতে ছিল না। বাট উইথ দ্য অ্যাডভেন্ট অফ আইভিএফ, এখন আমরা সেই রকম কাপলদের যাদের বাইল্যাটারাল টিউবাল ব্লক আছে, বা ওভেরিয়ান রিজার্ভও ভীষণ কমে গেছে, বা যাদের মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি আছে, সেক্ষেত্রেও আমরা কিন্তু কনসিভ, অনেক পেশেন্টসরা এই উইথ দ্য হেল্প অফ আইভিএফ কনসিভ করতে পেরেছে। www.nchealthzone.com এ আপনাদের সকলকে জানাই স্বাগত। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তার দেখাতে পারেন। এছাড়াও অন্যান্য পরিষেবাগুলির সম্বন্ধে জানতে ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করুন। And overall IVF is a very safe treatment. এতে রিস্ক অনেক কম আছে, বাট হ্যাঁ, কিছু কিছু রিস্ক আছে যেগুলো আপনাকে আপনার গাইনোকোলজিস্টের সাথে ডিসকাস করতে হবে। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো স্টেপ যেন স্কিপ না করা হয়। এটা তাই জন্য এটা ইম্পর্টেন্ট যে আপনি একজন রেপিউটেড আইভিএফ সেন্টারে যান, যেখানে ওরা প্রপার প্রোটোকল ফলো করছে, যে আপনার প্রি অ্যানেস্থেটিক চেকআপ করা হচ্ছে, যদি যার প্রয়োজন তার আমরা কার্ডিয়াক ফিটনেস বা এন্ডোক্রিন ফিটনেস নিচ্ছি। কারণ যদি পেশেন্ট ডায়াবেটিক থাকে বা হাইপারটেনসিভ থাকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা সেইটাকে আগে অপটিমাইজ করে নেব, এবং তারপরে আমরা আইভিএফ এর দিকে এগোবো। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে প্রপার প্রোটোকল ফলো করা হোক, আর আপনার জন্য যেটা আপনার বেস্ট ট্রিটমেন্ট প্ল্যান হবে অ্যাকর্ডিং টু ইউ, আপনার ফাইন্যান্সিয়াল, ক্লিনিক্যাল সব দিক ইভ্যালুয়েট করে আফটার প্রপার ডিসকাশন সেই পথে আপনি এগোতে পারেন।
তো দিস ইজ আ ভেরি গুড ট্রিটমেন্ট এন্ড ইট ইজ আ ভেরি সেফ ট্রিটমেন্ট। আর ফাইন্যান্সিয়ালিও প্রথমেই আপনি, অনেক পেশেন্টরা ভয় পেয়ে আইভিএফ এ যেতে চায় না, যে না ওটা তো অনেক খরচের ব্যাপার, বাট নট নেসেসারিলি। এখন অনেক ধরনের প্রোটোকল এসছে, অনেক প্যাকেজেস আছে যেগুলো ফাইন্যান্সিয়ালি আপনাকে হেল্প করতে পারে। তো দ্য অনলি টেক হোম মেসেজ আই উড লাইক টু গিভ মাই পেশেন্টস ইজ যে আপনি যে কোনো একটা সেন্টারে যান, একটা ডক্টরের আপনি কনসালটেশন নিন, and all your doubts will be cleared. at least আপনার ইনভেস্টিগেশনস গুলো করান, and আপনি জানুন যে আপনার কতটা চান্সেস আছে টু কনসিভ, মানে ইন আইভিএফ। তো সেটার পরে আপনি আপনার ইনফর্মড ডিসিশন নিতে পারেন। তাহলে and আমরা finally it is not the end of the world, ঠিক আছে, it is not the end of the world. তো একটু মানে আমাদের সোশ্যালি অনেক ট্যাবুজ আছে আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে, তো it is very important to educate our society that this is not the be all and end all of life, but yes, it must be your decision. social pressure এ পড়ে আমি কনসিভ করব সেটা করবেন না, আপনি ডিসাইড করবেন যে আপনি কনসিভ করতে চান কিনা, and if the answer is yes, there are plenty of solutions. দ্যাটস দ্য থিং। তাহলে ব্যাপারটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস যেমন দরকার, সেলফ লিটারেসি বোঝাটাও দরকার, এবং আপনি একা নন। আজকে আপনাদের সাথে পুরো এই টেকনোলজি, এই মেডিকেল টেকনোলজি আপনাদের সাথে আছে, বহু ইনভিট্রো ফার্টিলাইজেশন সেন্টার আছে এবং বহু বিশেষজ্ঞ ডাক্তার আছেন। তো তাই আপনি একা নন, তাই আপনার মুখে হাসি অবশ্যই ফুটবে। চেষ্টা করে দেখতে পারেন, চেষ্টা করা উচিত। তার জন্যই এই একটা মেডিকেল সায়েন্সের একটা পার্টিকুলার সেক্টর, রাইট? ইনভিট্রো ফার্টিলাইজেশন একটা পার্টিকুলার সেক্টর, এবং যেটা বহু মানুষের সারা পৃথিবীর যদি হিসাব করেন দেখবেন যে বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছে। তো যাই হোক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ তথ্য ডক্টর শ্রেয়া ভট্টাচার্যের কাছ থেকে জানতে পারলাম, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে নিউক্লিয়ার হেলথ এই প্ল্যাটফর্মটা অ্যাওয়ারনেস শুধু আজকে বলে নয়, দীর্ঘ কয়েক বছর ধরে ব্লগের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, অ্যাওয়ারনেস ডিরেক্ট লাইভ ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসে, এবং যেখানে একটাই উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের মধ্যে হেলথ লিটারেসিটাকে বাড়ানো। আমাদের হেলথ লিটারেসির যে সাধারণ মানুষের মধ্যে যারা মেডিকো, যারা হেলথ কেয়ার প্রফেশনালে আছেন তাদের কথা বাদ দিচ্ছি, একদম যারা সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু আমাদের লিমিটেশন আছে। আমাদের সেই লিমিটেশনটা কিন্তু আমাদের কালেকটিভ অ্যাপ্রোচের মাধ্যমেই, এই যে ডক্টর ভট্টাচার্য এসছেন, তো এটা একটা কালেকটিভ অ্যাপ্রোচ, রাইট? সো উনি না এলে এই প্রোগ্রামটা সফল হতো না, আপনাদের কাছে এই কথাগুলো পৌঁছাতো না, রাইট? তো এই কালেকটিভ অ্যাপ্রোচের মাধ্যমেই কিন্তু নিউক্লিয়ার হেলথ আপনাদের কাছে পৌঁছে দেয় সঠিক ইনফরমেশন, সঠিক একটা গাইডেন্স। এবং তাই আপনারা নিউক্লিয়ার হেলথ বাংলা এই পেজটা ফলো করুন এবং আমাদের সাথে শেয়ার করুন। যদি পারবেন একটু শেয়ার করেন, আরো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে, মানে অনেক সময় কি হয়, আমরা লাইভ দেখতে পারি না, কিন্তু আমাদের ভিডিও আমাদের অনেক সময় লাইভে কম হয়, কিন্তু তার পরের ভিজিবিলিটি অনেক গুণ বেড়ে যায়, কারণ আমাদের প্ল্যাটফর্মে বহু মানুষ আছে, তারা পার্টিকুলার টাইমে আসেন। তো এটা আমাদের এমন একটা ফ্যামিলি প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, যে ফ্যামিলি যে আমরা পোস্ট করি যখন অনেক সময় ভিজিবিলিটি কম থাকে, তারপরে আমাদের প্ল্যাটফর্মে তাদের সময় মতো করে ভিজিবিলিটি হয়। কারণ আমি ইউএসএ থাকি, আমি যখন পোস্ট করি তখন ওখানে রাত, মানে আমি যখন পোস্ট করলাম তখন ওখানে রাত, এরকম অনেক সময় হয় আর কি। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর ভট্টাচার্য, আপনার নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্ম থেকে, আমাদের এই ফ্যামিলি থেকে আপনাকে ধন্যবাদ, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। ও, একটা প্রশ্ন এসছে, সুখী মিত্র একটা প্রশ্ন করেছে, যদি আপনি এই প্রশ্নটা নিয়ে নেন। আমরা সবসময় বলি আপনারা প্রশ্ন আগে করবেন। টেস্ট টিউব বেবি সম্বন্ধে অনেকের ভুল ধারণা আছে, সে বিষয়ে যদি কিছু বলেন। মানুষের ভুল ধারণা, সেই নিয়ে উনি জানতে চাইছেন কি ধরনের ভুল ধারণা থাকতে পারে। এটা একদম ঠিক কথা। অ্যাকচুয়ালি এটা আমরা খুব কমনলি ফেস করি। মানে আমাদের পেশেন্টরা অনেক সময় এটা বলে থাকেন যে তারা যে আইভিএফ করছে সেটা যেন তাদের কোনো ফ্যামিলি মেম্বারকে রিভিল করা না হয়। মানে সাপোজ পেশেন্ট তার নিজের শাশুড়ি মা বা শ্বশুর মানে কারোর ফ্যামিলি মেম্বার নিয়ে আসছেন, তো এটা তারা রিভিল করতে চান না যে সেটা আইভিএফ প্রেগনেন্সি। মানে এটা একটা অনেক ভুল ধারণা যে আইভিএফ মানে সেটা বাইরের কিছু আমরা ঢুকিয়ে দিচ্ছি, মানে এটা কিন্তু একদম ভুল। পেশেন্ট যেটাতে কনসেন্ট করবে সেটাই করা হচ্ছে। যদি পেশেন্ট নিজের এগ আর হাজবেন্ডের স্পার্ম দিয়ে আইভিএফ করে থাকেন, তাহলে সেটা একদম সম্পূর্ণভাবে আপনার বাচ্চা। আপনার এমনি ন্যাচারালি কনসিভ করলেও আপনার বাচ্চাটা জেনেটিক্যালি যতটা আপনার হতো, আইভিএফ এও কিন্তু এক্স্যাক্টলি আপনারই কোয়ালিটিস সে পাবে, একদম আপনার জেনেটিক মেকআপ কিন্তু সেইভাবেই বাচ্চাটা পাচ্ছে। তো আইভিএফ মানেই যে অন্যের স্পার্ম বা অন্যের এগ দিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু ভুল ধারণা। আপনি যদি কনসেন্ট করেন যে হ্যাঁ আমি ডোনার এগ বা ডোনার স্পার্ম দিয়ে আইভিএফ করতে চাই,
অনলি ইন দ্যাট কেস আপনার কিন্তু বাইরের স্পার্ম বা বাইরের এগ ইউজ করা হয়। তো দ্যাট ইজ আ কমন মিসকনসেপশন যে আইভিএফ মানে সেটা তার বাচ্চা নয়। দ্বিতীয়ত মিসকনসেপশন যে আইভিএফ এর মাধ্যমে যেসব বাচ্চারা হয় তারা বোধহয় অ্যাবনর্মাল বা কোনোভাবে ডিফারেন্ট হয় ফ্রম নর্মাল কনসেপশনস। এটাও সম্পূর্ণ ভুল ধারণা। এখন আমরা মানে পার মান্থ আমাদের কলকাতা সেন্টারে 50-এর ওপর সাইকেলস হচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু একদম সম্পূর্ণ নর্মাল হচ্ছে। আর ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিজ এর রিস্ক কিন্তু ইভেন নর্মাল প্রেগন্যান্সিজেও থাকে, যেটা আইভিএফ এও থাকছে। আইভিএফ এর জন্য আলাদাভাবে যে সম্পূর্ণ অ্যাবনর্মাল বাচ্চারা জন্মাবে সেটা কিন্তু নয়। ইনফ্যাক্ট আইভিএফ এর মাধ্যমে আপনি আর অপশন থাকছে যে আপনি ক্রোমোজোমাল ডিজিজের জন্য স্ক্রিনিং করতে পারছেন। সো দ্যাট উড বি ইভেন সেফার। যদি আপনি পিজিটিএ করে আইভিএফ করেন, দ্য চান্সেস অফ হ্যাভিং আ নর্মাল বেবি ইনক্রিজেস ইভেন মোর দ্যান হ্যাভিং এ ন্যাচারাল কনসেপশন। তো সেটাও ভুল ধারণা যে আইভিএফ এর দ্বারা বাচ্চাদের কোনো সমস্যা থাকে। সুশুকি মিত্র আপনাকে থ্যাংক ইউ জানিয়েছে, এত সুন্দর মানে উনি যে প্রশ্নটা করেছিলেন আপনি খুব সুন্দর দিলেন, এবং সেটা সত্যি বলছি, এই যে কথাটা বললেন সমাজের প্রত্যেকের এটা জানা উচিত, এডুকেশনটা থাকা উচিত যে 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 সায়েন্সটা কি, একটা ন্যাচারাল মেথড আর একটা আর্টিফিশিয়াল মেথড, যেটা যে আর্টিফিশিয়াল একটা মেথড, টেকনোলজি ইনডিউস মানে টেকনোলজিকে সাথে নিয়ে একটা মেথড, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, রাইট? যখন মানে মানে ছেলে মেয়ে দুজনাকার কাছ থেকে কালেক্ট করা হচ্ছে স্যাম্পলস, রাইট? সো সেক্ষেত্রে এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। এগুলো আমাদের বুঝতে অসুবিধা হয়, আমাদের অনেক আগেকার যারা মানে বয়স্ক বাবা মা বা মানে ঠাকুরদা ঠাকুমা, এদের ক্ষেত্রে এগুলোকে মেনে নিতে একটু অসুবিধা হয়, কারণ তখন এইগুলো এতটা ছিল না। তখন কিন্তু আজকে তো আমরা মেডিকেল সায়েন্স অনেক দূর এগিয়ে গেছে, অনেক টেকনোলজি এসছে, আমাদের এগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। তাই আমাদের হেলথ লিটারেসি আপনাদেরকে হয়তো সাহায্য করতে পারে। তো যাই হোক, সূর্যা মিত্র একটা কোশ্চেন করেছে। সূর্য, টোটাল এক্সপেন্স কত হতে পারে অ্যাপ্রক্স? আমার মনে হয় এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ পেশেন্ট স্পেসিফিক হতে পারে এবং বিভিন্ন সেন্টারের বিভিন্ন এবং এর উপর অনেকটা বিভিন্ন সেন্টার বিভিন্নভাবে সেগুলোকে দেখে এবং তাদের ক্যাপাসিটি ডিফারেন্ট হয়, ইনফ্রাস্ট্রাকচার ডিফারেন্ট হয়, অনেক কিছু ব্যাপার আছে, মানে কোয়ালিটিও অনেক সময় এটা ম্যাটার করে, এটা আপনার বোঝা উচিত, সেটাও একটা ম্যাটার করে। সো ওভারঅল একটা এক্সপেন্সের ব্যাপার, সবগুলো কানেক্টেড। তো আপনি যদি একটু কিছু হিন্টস দেন তাহলে ভালো হয়। দেখুন, এক্সপেন্সের ব্যাপারটা আমি খুব সহজে একটা এক্সপ্লেন করতে চাইছি যে দেখুন, আপনার এক্সপেন্স শুধু টাকার অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট না। আপনাকে যদি আমি এখন বলি যে আমি 1 লাখ টাকায় আপনাকে আমি একটা জামা দেব, তখন আপনি বলবেন জামার দাম তো অনেক বেশি, 1 লাখ টাকায় একটা জামা। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আমি 1 লাখ টাকায় আপনাকে একটা ফ্ল্যাট দিচ্ছি, তখনই কিন্তু আপনার 1 লাখ টাকাটা কম লাগতে থাকবে। আপনার মনে হবে যে আরে 1 লাখ টাকায় একটা ফ্ল্যাট তো অনেক সস্তায় দিচ্ছেন আপনি। তো সিমিলারলি ফোকাস অন দ্য সার্ভিস এন্ড নট দ্য কস্ট, ঠিক আছে? কারণ দেখুন, আপনার কনভেনশনাল যে ট্রিটমেন্ট গুলো আছে, যেমন ধরুন আইইউআই বা ওভিউলেশন ইন্ডাকশন উইথ ফলিকুলোমেট্রি, এগুলো আপনার অনেক কম কস্টে হতে পারে। আর এগুলোর আমি अगेंस्टेও বলছি না, বাট যেহেতু এগুলো ন্যাচারাল টেকনিক্স, এগুলোর সাকসেস রেট পার সাইকেল কিন্তু অনেক কম। যখন এইসব জিনিস কাজ করছে না বা আপনার ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে সাপোজ টিউবাল ব্লক আছে, সেক্ষেত্রে আইইউআই উইল নট ওয়ার্ক ফর ইউ, তখন আপনাকে আইভিএফ এ যেতে হচ্ছে। দ্য আইভিএফ আমি মানছি যে পার সাইকেল কস্ট ইজ হায়ার, but the per cycle success rate is also much higher than any other form of treatment. So focus on the success rate rather than the cost. অনেক সময় পেশেন্ট কস্টের জন্য কিছু কিছু জিনিসে পিছিয়ে আসেন, যে আমরা লেজার অ্যাসিস্টেড হ্যাচিং নিতে চাইছি না বা কোনো আদার জায়গায় ওনারা কম্প্রোমাইজ করে যাচ্ছেন ট্রিটমেন্টে, যে না এটা আমি করতে পারছি না। বাট যদি আপনি সাকসেস রেটে দেখেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু ওভারঅল সাকসেস রেট যদি বেশি থাকে, যদি আপনি প্রেগনেন্ট হয়ে যান ফার্স্ট সাইকেলে, তাহলে কিন্তু আপনার টোটাল ট্রিটমেন্ট কস্ট কমে যাচ্ছে। যখনই আপনি পয়সার কথা চিন্তা করছেন, আমি দেখেছি যেসব পেশেন্টরা হু আর ভেরি ওয়ারি অফ দ্য কস্ট, দে এন্ড আপ স্পেন্ডিং মোর মানি দ্যান দ্য পিপল হু আর গোয়িং ফর আইভিএফ এট দ্য আউটসেট। পেশেন্ট প্রথমে হিস্ট্রোস্কোপি, ল্যাপ্রোস্কোপি অনেক কিছু করিয়ে থাকেন, সবেতেই আপনার 10,000, 20,000, 15,000 এরকম করতে করতে দেখা গেল 1 লাখের উপরে খরচা হয়েই গেছে বিনা আইভিএফ করে। তারপরে আপনি আইভিএফ করছেন আর ফাইনালি আইভিএফ করে আপনি কনসিভ করছেন।
তো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ফোকাস অন দ্য আউটকাম রাদার দ্যান ইন দ্য কস্ট অফ ট্রিটমেন্ট। যদি আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে ডিসকাস করুন, অ্যান্ড ইফ আইভিএফ ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড ফর ইউ, তাহলে আপনি অন্যান্য ট্রিটমেন্টে গিয়ে পয়সা নষ্ট করবেন না, ফোকাস অন আইভিএফ। সেটার জন্য আপনার কিছু ফাইন্যান্সিয়াল মানে আপনার মানে কি বলবো ফাইন্যান্সিং অপশনসও আছে, ইউ ক্যান গো ফর আ লোন অর অ্যান ইএমআই, অনেক অপশনস আছে। বাট জাস্ট মানে সিইং দ্য কস্ট, আপনি কিন্তু ট্রিটমেন্টে কম্প্রোমাইজ করবেন না, ওতে আপনার অ্যাকচুয়ালি টাইম টু প্রেগনেন্সি ইনক্রিজ করবে, আপনার টোটাল কস্ট অফ ট্রিটমেন্ট কিন্তু বেড়ে যাবে। And had to answer the question in a simplified way, এখন আইভিএফ এর প্রোটোকল অনুযায়ী কিন্তু কস্ট ডিফার করছে, তো ইট ক্যান বি এনিওয়ে রেঞ্জিং ফ্রম অন অ্যান অ্যাভারেজ, আমি বলতে পারি, কারণ কি প্রোটোকল হচ্ছে সেটা on an average Indian rupees it can cost maximum around 1 to 1.5 lakhs on an average approx একটা আমরা ফিগার দিতে পারছি। বাট হ্যাঁ, ডিপেন্ড করছে, কিছু কিছু পেশেন্টের আমরা লো কস্ট প্যাকেজেসও থাকে, কিছু কিছু সময় there are few discounts যেগুলো আপনার সেন্টার টু সেন্টার ভেরি করবে। তো for that you need to talk to the gynecologist or an IVF center personally. দ্যাটস গ্রেট ইনফরমেশন। তবে এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে রাখি যে আইভিএফ তারাই ভাববেন যারা ন্যাচারাল প্রসেসে প্রেগনেন্সি পাচ্ছেন না বা প্রবলেম আছে, আপনাদের কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনসগুলো আপনাদের ন্যাচারাল প্রসেসকে বাধা দিচ্ছে। তো আপনারা ন্যাচারাল প্রসেস করেছেন, অনেকদিন ধরে ফার্স্ট এড, অনেক ডাক্তার কনসাল্টিং করেছেন, আপনি দেখেছেন, ইভালুয়েট করেছেন নিজেকে, তখনই কিন্তু আপনারা একটা অপশান পাচ্ছেন আইভিএফ। তাই প্রথমেই কিন্তু আইভিএফ এরকম নয়, তাই কখনো বুঝতে একটু বোঝার চেষ্টা করুন। আমাদের যে আজকের আলোচনাটা আইভিএফ একটা স্পেশাল কন্ডিশনের উপর, তারপর আইভিএফটা আসে, ন্যাচারালি কিন্তু আইভিএফ নয়। ন্যাচারাল প্রসেস, আপনার অনেক প্রবলেম হয়েছে, আপনি অনেক দিন ধরে ফার্স্ট এডের ডাক্তার আপনাকে এটাই সাজেস্ট করছে, আপনি একটা ওপিনিয়ন নিয়েছেন, দুটো ওপিনিয়ন নিয়েছেন, তিনটে ওপিনিয়ন নিয়েছেন, তারপর আপনি ডিসিশন নিচ্ছেন। সো ইটস এ ওয়ান কাইন্ড অফ একটা লাস্ট স্টেজ অফ থিঙ্কিং ডিফারেন্টলি। তো যাই হোক, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আজকে করলাম আমাদের নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর ভট্টাচার্য। তো আমরা আমাদের আলোচনা এবার আমরা একটু শেষ করতে চলেছি। তো এই কোভিড প্যান্ডামিকে আমরা সবাই এখনো আছি। আপনারা স্বাস্থ্যবিধি, করোনা বিধি মেনে চলুন, ভ্যাকসিনেশন ড্রাইভে অংশগ্রহণ করুন, আর মাস্ক পরুন। বাড়িতে যাদের শিশু বাড়িতে রয়েছে, ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, তাদের যেন বাড়ির অ্যাডাল্টরা অন্তত সবাই ভ্যাকসিন নিয়ে নেবেন। তাদের এখনো কিন্তু 12 বছরের নিচে কোনো 12 বছরের সবে, তো আপনারা নিশ্চয়ই দেখলেন যে জাইডাস ক্যাডিলার 12 বছরের থেকে ভ্যাকসিন এলো, যদিও এখনো মার্কেটে আসেনি। তো এই সময় কিন্তু আপনাদের একটু বুদ্ধি প্রয়োগ করে আমাদের সাবধানতা অর্জন করতে হবে। সো ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, যারা আমাদের লাইভ প্রোগ্রাম দেখলেন। আপনারা যদি পারেন একটু শেয়ার করবেন, আপনাদের যারা এই সমস্ত প্রবলেমে ভুগছেন, বন্ধু বান্ধব থাকলে তাদের পার্সোনালি আমাদের এই আলোচনা শেয়ার করতে পারেন, যাতে করে তাদের কিছুটা নলেজ, কিছুটা লিটারেসি, তারা কিছুটা এনরিচ হতে পারে। সো ডক্টর ভট্টাচার্য, আপনি যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন, আমরা এই মুহূর্তে একদম প্রোগ্রাম শেষের দিকে। হ্যাঁ, আমি এটাই বলবো অন দ্যাট নোট যে কোভিড, আমরা এখনো প্যান্ডেমিকের মধ্যে আছি, প্লিজ গেট ভ্যাকসিনেটেড। অনেক পেশেন্ট আমাদের জিজ্ঞেস করছে যে ম্যাডাম আইভিএফ ট্রিটমেন্ট করাতে করাতে কি আমরা ভ্যাকসিন নিতে পারি, প্রেগনেন্সির মধ্যে কিন্তু কি ভ্যাকসিন নিতে পারি? তো এখন মোস্ট ভ্যাকসিনস অ্যাটলিস্ট ইন্ডিয়াতে যেগুলো আমরা দিচ্ছি, কোভ্যাক্সিন এন্ড কোভিশিল্ড, দে আর অল সেফ ইন প্রেগনেন্সি, এন্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গেট ভ্যাকসিনেটেড। তো আপনার নো ম্যাটার আপনি ট্রিটমেন্টের কোন স্টেজে আছেন, ওয়েদার আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন বা হতে চলেছেন, ভ্যাকসিনেশনে কম্প্রোমাইজ করবেন না। আপনি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে নিন, কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রেগনেন্সির মধ্যে কোভিড হলেও অ্যালার্মড হওয়ার কিছু হয়নি, কারণ এখন অব্দি যা স্টাডিজ বলছে যে কোভিড কিন্তু ইজ নট আ টেরাটোজেনিক, মানে কোভিড ডাইরেক্টলি ফিটাসকে এফেক্ট করছে না, বাট স্টিল কোভিড এর জন্য অনেক রকম কমপ্লিকেশন আপনার বেড়ে যেতে পারে। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ভ্যাকসিনেশন করিয়ে নেন। ধন্যবাদ। তাহলে নমস্কার ডক্টর ভট্টাচার্য, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ নমস্কার। মাচ।